আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছি। আজকে আমরা আকরিক থেকে ধাতু নিষ্কাশনের তৃতীয় যে ধাপ, ঘনীকৃত আকরিকের অক্সাইডে রূপান্তর, এই ধাপটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি। এবং এই ধাপে যাওয়ার পূর্বে আমরা আসলে আরও দুইটা ধাপ ভালো করে কমপ্লিট করে আসছি। সেই ধাপগুলোকে আমরা একটু রিকল করার চেষ্টা করব, কারণ এই ধাপ হুট করে তুমি যখন দেখবে তোমার যদি রিভিশন দেওয়া না থাকে তুমি একটু ঝামেলায় পড়বে। তো আমি যদি একটু মনে করানোর চেষ্টা করি, এই চ্যাপ্টারের শুরুর দিকে আমরা খনিজ আর আকরিক নিয়ে আলোচনা করছিলাম। সেখানে আমরা বলেছিলাম যে খনিজ পদার্থ বলতে আমরা বুঝি আমাদের যে মূল্যবান কিছু উপাদান যেগুলো পৃথিবীর পৃষ্ঠে আছে অথবা পৃথিবীর ভিতরে আছে, যেগুলো আমাদের ভলকানো থেকে লাভা আকারে বের হয়ে আসে, অথবা তাছাড়াও এমনিতেও ছড়িয়ে ছিটিয়ে অনেক উপাদান আমাদের পৃথিবীতে আছে। সব থেকে ভালো এক্সাম্পল দিতে গেলে ধরো পেট্রোলিয়াম তেল আমাদের খনিজ পদার্থ, অথবা ধরো আমরা যে বাসা বাড়িতে যে গ্যাস ব্যবহার করি, যেটা সরকার আমাদেরকে প্রোভাইড করে, সেটাও আমাদের খনিজ উপাদান বা খনিজ পদার্থ বলা যায়। তো এরকম আরও অন্যান্য অনেক খনিজ উপাদান আছে পৃথিবীতে। তবে সকল খনিজ আমরা আসলে সবসময় সহজে পাই না, অথবা হচ্ছে গিয়ে সহজে পাই না বলতে বোঝাচ্ছি যে খনিজ যে উপাদানগুলো বা পদার্থগুলো সেগুলো প্রকৃতিতে আসলে বিশুদ্ধ অবস্থায় তো থাকবে না। কারণ একটা উপাদান তুমি যদি প্রকৃতিতে রেখে দাও সেটা স্বাভাবিকভাবে পরিবর্তিত হয়। যেমন তুমি যদি চিন্তা করো হচ্ছে তোমার প্রকৃতি থেকে আমরা জিঙ্ক ধাতুটা পাবো, এই জিঙ্ক ধাতু হচ্ছে আমাদের মূল্যবান উপাদান, এটা খনিজ হিসেবে প্রকৃতিতে থাকে, কিন্তু সে কি প্রকৃতিতে আসলে জিঙ্ক হিসেবে থাকবে? উত্তর হচ্ছে না। দেখা যাবে এই জিঙ্ক ধাতুটা আমাদের বায়ুতে থাকা অক্সিজেনের সাথে বিক্রিয়া করে প্রথমত জিঙ্ক অক্সাইড তৈরি করে, আবার সেই জিঙ্ক অক্সাইড যেটা থাকে সেই জিঙ্ক অক্সাইডটা বায়ুর কার্বন ডাইঅক্সাইডের সাথে বিক্রিয়া করে জিঙ্ক কার্বনেট বানায় ফেলে। তার মানে আমি বোঝানোর চেষ্টা করতেছি, আমরা জিঙ্ক প্রকৃতিতে পিওর অবস্থায় পাই না, শুধু জিঙ্ক হিসেবে পাই না। প্রকৃতিতে থাকা জিঙ্ক পদার্থটা বা জিঙ্ক উপাদানটা মূলত আরও অন্যান্য পদার্থের সাথে মিশ্রিত হয়ে পরিবর্তিত অবস্থায় থাকে। জিঙ্ককে আমরা প্রকৃতিতে জিঙ্ক কার্বনেট হিসেবে পাবো, কিন্তু জিঙ্ক হিসেবে পাচ্ছি না সরাসরি। আবার তুমি যখন জিঙ্ক কার্বনেট হিসেবে পাবা, জিঙ্ক কার্বনেটের সাথেও কিন্তু অন্যান্য আরও অসংখ্য উপাদান থাকবে, অন্যান্য অনেক উপাদান থাকবে যে উপাদানগুলো আমাদের জন্য কাঙ্ক্ষিত না, অর্থাৎ আমরা সেগুলোকে চাচ্ছি না, কিন্তু জিঙ্ক কার্বনেট তার সাথে মিশে আছে। যেমন তোমরা রিকল করতে পারো, আমি এমন একটা এক্সাম্পল দিয়েছিলাম যে বাজার থেকে তুমি যখন চাল বা চিড়া কিনতে যাও, চালের ব্যাপারটা এখন একটু ওইভাবে কাজ করে না, চিড়ার ক্ষেত্রে ব্যাপারটা ঘটে যে তুমি যখন চিড়া কিনতে যাও তখন বাজার থেকে কিনে নিয়ে এসে চিড়া কিন্তু তুমি সরাসরি খেতে পারো না, সেটাকে ভিজিয়ে নিতে হয়, ভালো করে ধুয়ে নিতে হয়, কারণ সেখানে প্রচুর পরিমাণে ধুলাবালি থাকে। তাহলে জিঙ্ক কার্বনেটও যেটা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে আছে ভূপৃষ্ঠে, ভূগর্ভে, অথবা অন্যান্য উপাদানের যে এক্সাম্পল দিচ্ছি, তারাও কিন্তু প্রকৃতিতে বিশুদ্ধ অবস্থায় নাই। তার চারপাশে আরও অন্যান্য অনেক অনাকাঙ্ক্ষিত উপাদান থাকে যেগুলো আমাদের দরকার হয় না। সো সেগুলো থেকেই আমরা জিঙ্ক বের করে নিয়ে আসার জন্য কয়টা স্টেপ পাইছিলাম, এই যে জিঙ্ক কার্বনেট থেকে, এবং জিঙ্ক কার্বনেটের সাথে মিশ্রিত অন্যান্য অপদ্রব্য যেগুলো আমাদের জন্য দরকার নাই, যেগুলো আমাদের জন্য অনাকাঙ্ক্ষিত, সেগুলো থেকে জিঙ্ককে আলাদা করার যে প্রক্রিয়াটা, সেটাকেই আমরা বলছিলাম ধাতু নিষ্কাশন প্রক্রিয়া। আর এই প্রক্রিয়াটা 5টা স্টেপে ছিল, 5টা স্টেপে কমপ্লিটেড হচ্ছিল। তার মধ্যে প্রথম যে স্টেপটা তুমি যদি খেয়াল করো, আমরা খুব সহজে এটা আলোচনা করেছিলাম যে অপদ্রব্য সহ আকরিকটাকেই আমরা প্রথম স্টেপে, ফার্স্ট স্টেপে চূর্ণ বিচূর্ণ করি। আমি যদি একটু বড় করে দিই তোমাদের জন্য, যে অপদ্রব্য সহ আকরিক, অর্থাৎ অপদ্রব্য তো বললাম যেগুলো আমাদের জন্য কাঙ্ক্ষিত না, সেগুলোকে সহই আমরা কিন্তু আকরিকটাকে চূর্ণ বিচূর্ণকরণ করছি। তোমরা যদি একটু রিকল করতে চাও যে আকরিকগুলো দেখতে কেমন হয়, আমি কিন্তু তোমাদেরকে আকরিকগুলো দেখার ব্যবস্থা করে দিয়েছিলাম, যে এই হচ্ছে আমাদের আকরিকগুলো। তোমরা যদি দেখো যে আমাদের বইগুলোতে যে আকরিকগুলোর নাম নেওয়া থাকে, চালকোসাইড বা চেলকোসাইড যেটাই বলো, যেটা হচ্ছে আমাদের কপার সালফাইড যেটা বলি আমরা, Cu2S, অথবা বক্সাইটের কথা আমরা বক্সাইট নিয়ে বেশ আলোচনা করেছি। বক্সাইট হচ্ছে অ্যালুমিনিয়ামের আকরিক, যেখানে আমরা Al2O3 অ্যালুমিনিয়াম অক্সাইডের 2 অণু পানি পাই। জিঙ্ক ব্লেন্ডের কথা যদি বলতে হয় তাহলে জিঙ্ক সালফাইড হতে পারে। চেলকোপাইরাইটের কথা যদি বলি আমরা, তাহলে এটা হচ্ছে
FeS2, গ্যালেনা যদি বলি PbS। দেখো এগুলো কিন্তু বড় বড় শিলাখণ্ড আকারে ছিল। সিন্নাবারের কথা যদি আমরা বলি তাহলে এটা মার্কিউরিক সালফাইড HgS। তাহলে এই যে বড় বড় শিলাখণ্ডগুলা, এগুলোর মধ্যে কি শুধুই আমার কাঙ্ক্ষিত উপাদান, শুধুই কি আমার কপার সালফাইড বা অ্যালুমিনিয়াম অক্সাইড আছে? না, এগুলোর সাথেও অপদ্রব্য আছে, অনেকগুলো উপাদান আছে যেগুলো আমাদের এখান থেকে বের করে নিয়ে আসতে। আমরা বলেছিলাম যে বক্সাইডে অ্যালুমিনিয়াম অক্সাইডের সাথেও তোমার দেখা যাবে ফেরিক অক্সাইড আছে, টাইটেনিয়াম অক্সাইড আছে। এই উপাদানগুলো আমাদের লাগবে না, অথবা এগুলো আমরা অন্য জায়গা থেকে আরও বেশি বেটার ওয়েতে পাবো। তাই এই বক্সাইডের মধ্যে মেইনলি আমরা কার উপর ফোকাস করি? অ্যালুমিনিয়াম অক্সাইডের উপর। তাহলে অ্যালুমিনিয়াম অক্সাইডকে বাদ দিয়ে যদি এর মধ্যে দুনিয়ার সবথেকে গুরুত্বপূর্ণ এলিমেন্টও থাকে, তবুও কিন্তু সেইটা আমাদের জন্য অপদ্রব্য হয়ে যাবে। যেমন আমি মজা করে এক্সাম্পল দিয়েছিলাম, বলেছিলাম যে বক্সাইডের এই টুকরাটার মধ্যে যদি স্বর্ণ থাকে, কিন্তু তোমার তো কাঙ্ক্ষিত উপাদান অ্যালুমিনিয়াম, তাহলে এই স্বর্ণটাও কিন্তু আমাদের জন্য অপদ্রব্য বা ইমপিউরিটিস বা অবিশুদ্ধ উপাদান। এরকম করে আমরা আরও কিছু উপাদান দেখিয়েছিলাম, হেপটাইট, লোহার আকরিক, রুটাইল, লিমোনাইট, ক্যালসিয়াম কার্বনেট, ম্যাগনেটাইট, ক্যালামাইন, তারপর হচ্ছে ক্রোমাইড। যেমন এই যে ক্যালামাইন নিয়ে একটু আগে কথা বললাম, যে জিঙ্ক কার্বনেট যেটা আমাদের, তাহলে জিঙ্ক কার্বনেটটা প্রকৃতিতে পিওর অবস্থায় থাকলো না। এই যে তুমি যে চিত্রটা দেখতে পাচ্ছ, এই চিত্রটার মধ্যে শুধু জিঙ্ক নেই বা শুধু জিঙ্ক কার্বনেট নেই, জিঙ্ক কার্বনেটের সাথেও অন্যান্য আরও অপদ্রব্য আছে। তাহলে এগুলো থেকে আমরা আলটিমেট ওয়েতে কী করলাম? এগুলো সহই এগুলোকে চূর্ণ বিচূর্ণ করলাম, তাই না? চূর্ণ বিচূর্ণ করার পরে আমরা যদি একটু খেয়াল করি, এখানে ঘনীকরণ হচ্ছে। এই ঘনীকরণ নিয়ে তোমাদের অনেকের কনফিউশন ছিল। আমি এটার একটা ভালো এক্সাম্পল বা রিলেটেবল একটা এক্সাম্পল খোঁজার চেষ্টা করেছি। তোমরা যদি একটু তোমাদের ইমাজিনেশনটা একটু বাড়াও, তো তোমরা একটু ভাবো এভাবে যে আমরা একটা ক্লাসরুমে বসে আছি। তো ক্লাসরুমে যখন স্টুডেন্টগুলো থাকে, দে মাস্ট হ্যাভ টু মেনটেন আ সার্টেন ডিস্টেন্স বিটুইন দেম অর অ্যামং দেম। তুমি যদি খেয়াল করো যে একটা বেঞ্চের পরে আমাদের আপার বেঞ্চ থাকতেছে বা হাই বেঞ্চ থাকতেছে, তারপর লোয়ার বেঞ্চে তোমরা বসো, আবার হাই বেঞ্চ থাকে। তাহলে প্রত্যেক একটা হাই বেঞ্চের জন্য কিন্তু একটা টেবিল থেকে বা একটা লো বেঞ্চ থেকে আরেকটা লো বেঞ্চের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়। অর্থাৎ আমি বোঝানোর চেষ্টা করতেছি, স্টুডেন্টরা চাইলেই কিন্তু সবাই একত্রিত হয়ে বসতে পারে না, তাদের মধ্যে একটা দূরত্ব থাকে। আচ্ছা, এই যে দূরত্ব থাকা অবস্থায় তোমাদের যে ঘনত্ব, এবার ইমাজিন করো তো, আমি যদি তোমাদের মাঝখান থেকে চেয়ারগুলোকে সরিয়ে ফেলি, সবগুলো টেবিল যদি সরে যায়, তাহলে সবাই মিলে তোমরা চাইলে আরও কাছাকাছি চলে আসতে পারো, আরও পাশাপাশি বসতে পারো। যখন কাছাকাছি বা পাশাপাশি বসবে, স্বাভাবিকভাবেই তোমাদের ঘনত্ব বাড়লো না। আমরা এভাবে বলতে পারি না যে মানুষ মানে আগে মানুষ যেভাবে ছিল, একটু বেশি দূরে দূরে ছিল বা তাদের ঘনত্ব কম ছিল। ঘনত্ব দ্বারা আমরা যে জিনিসটা বুঝি আর কি। আর যখন বেঞ্চগুলো সরে গেল, তোমাদের ঘনত্বটা কি হয়ে গেল? আর একটু বেড়ে গেল না? তোমরা অল্প জায়গায় মানুষ একটু বেশি হয়ে গেল না? ব্যাপারটা অনেকটা এইরকমই। আমাদের যে অপদ্রব্যগুলো থাকে আকরিকের মধ্যে, সেই অপদ্রব্যগুলো আকরিক গুঁড়ার মধ্যে মিশে থাকার কারণে আকরিকগুলোর যে ঘনত্ব সেটা কম থাকে। কারণ ব্যাপারটা অনেকটা এইরকম যে আমাদের ক্লাসরুমে থাকা বেঞ্চগুলো হচ্ছে আমাদের জন্য অপদ্রব্য, আর তোমরা স্টুডেন্টরা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আকরিক। আমরা যদি বেঞ্চগুলোকে ওইখান থেকে বের করে ফেলি, তাহলে আমাদের কাছে থাকবে কি? শুধুমাত্র আকরিক গুঁড়া। তাহলে স্বাভাবিকভাবেই তোমরা যেমন করে বেঞ্চ সরানোর পরে কাছাকাছি এসে ঘন হচ্ছিলা বা একত্রিত হচ্ছিলা, সেখান থেকে আমরা আকরিকের জন্য একই কথা বলতে পারি যে আমাদের যে চূর্ণ বিচূর্ণ করা আকরিকের গুঁড়া ছিল, তার সাথে যে অপদ্রব্যগুলো থাকে, সেই অপদ্রব্যগুলো যখন আমরা বের করে ফেলবো, তারপর সেখানে শুধুমাত্র থেকে যাবে আমাদের আকরিকের গুঁড়া। তাহলে অপদ্রব্য সহ আকরিকের যে ঘনত্ব আর অপদ্রব্য বাদ দেওয়ার পরে যে আকরিকের ঘনত্ব, স্বাভাবিকভাবেই তাদের মধ্যে পার্থক্য আসবে, এবং অপদ্রব্য বাদ দেওয়ার ফলে ঘনত্ব অবশ্যই বেড়ে যাবে, কারণ আকরিকগুলো সব এখন কাছাকাছি থাকতে পারছে। তাহলে ঘনীকরণ শব্দটাকে তুমি এই জন্যই কিন্তু আমরা একত্রীকরণ দিয়ে পড়িয়েছিলাম, বা তুমি একত্রীকরণ হিসেবে ভাবতে পারো। তাহলে ঘনীকরণে কি হয়? মূলত আমাদের আকরিকের সাথে যে অপদ্রব্যগুলো ছিল, সেই অপদ্রব্যগুলোকে আমরা দূর করার চেষ্টা করেছিলাম, এবং এই অপদ্রব্য দূর করার 4টা পদ্ধতি ছিল। আমরা এই 4টা পদ্ধতি ইন ডিটেলস আলোচনা করেছি: হাইড্রোলাইটিং মেথড, ফেনা ভাসমান পদ্ধতি, চৌম্বকীয় পৃথকীকরণ আর রাসায়নিক পদ্ধতি। আচ্ছা, এই 4টা পদ্ধতি কমপ্লিট করার পরে আমাদের আকরিকগুলো যখন একত্রিত হয়, সেই একত্রিত হওয়া আকরিকগুলো যে আসলে কমপ্লিটলি বিশুদ্ধ হচ্ছে তা কিন্তু না। একটা কথা আমরা বলেছিলাম শুরুর দিকের ক্লাসে, দুনিয়াতে কোনো পদার্থ 100% বিশুদ্ধ হয় না, তার মধ্যে কিছু না কিছু
অবিশুদ্ধ উপাদান থেকেই যায়। ইভেন আমরা যখন এই যে আকরিক থেকে ধাতু নিষ্কাশনের 5 নম্বর ধাপে যাব, তুমি যদি দেখো ধাতু বিশুদ্ধিকরণ, তার মানে 5 নম্বর ধাপে গিয়েও কিন্তু আমাদের ধাতুটাকে আবারও বিশুদ্ধ করতে হচ্ছে। অ্যান্ড ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আমরা যখন ধাতুটাকে 5 নম্বর ধাপেও বিশুদ্ধ করে ফেলি তখনও সেটা সম্পূর্ণরূপে বিশুদ্ধ হয় না, তার মধ্যে কিছু না কিছুটা অপদ্রব্য থেকেই যায়। তার মানে আমাদের যে ঘনীকরণ হলো, ঘনীকরণে আমাদের অপদ্রব্যগুলো বাদ হলো, তবুও কিন্তু সেটা এর পরবর্তী দুইটা স্টেপেও কিছু কিছু অপদ্রব্য থেকে যাবে উপাদানটাতে, সেটা আমরা দেখব। তো সেটার জন্যই আমরা আজকের আলোচনা যেটা করব সেটা হচ্ছে ঘনীকৃত আকরিকের অক্সাইডে রূপান্তর। এই ঘনীকৃত আকরিকে অক্সাইডে রূপান্তরটা কেন করা হয়, কি কি বেনিফিটস আমরা পাই, এবং কোন কোন পদ্ধতিতে করা যায়, কাদের জন্য কোনটা বেশি সুইটেবল সেটা নিয়ে আলোচনা হবে। তুমি যদি আজকে প্রথমটা দেখো, আমরা এই যেখানে প্রথম যে আলোচনাটা হবে সেটা কেন আলটিমেটলি করা হচ্ছে সেটা আলোচনা করব। ওয়াই, মানে এই স্টেপটা কেন লাগবে আমাদের। তাহলে আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে ধাতব অক্সাইড যৌগ থেকে ধাতু নিষ্কাশন প্রক্রিয়া অপেক্ষাকৃত সহজ হওয়া, এখানে আমি সহজ শব্দটা লিখিনি, আমি এখানে লিখে দিচ্ছি, অপেক্ষাকৃত সহজ হওয়ায় যে সকল আকরিক অক্সাইড যৌগ নয় তাদেরকে অক্সাইডে পরিণত করা হয় এই ধাপে। দেখো আমাদের এটা 3 নম্বর ধাপ এবং এরপরে আরও 2টা ধাপ আছে। ধাতুটাকে মুক্ত অবস্থায় পাওয়ার জন্য আমাদের আজকে প্রিফারেবল হচ্ছে সেটাকে অক্সাইডে কনভার্টেড করা। যেমন তুমি দেখবে আমাদের যে আকরিকগুলো ছিল সেই আকরিকগুলোর মধ্যে কিছু যৌগ ছিল অক্সাইড, আমরা আজকে এক্সাম্পল দিয়েছি কিছুক্ষণ আগে, যেমন অক্সাইড আকরিক কারা, অ্যালুমিনিয়াম অক্সাইড, ওই যে আমাদের যে বক্সাইড ছিল, অথবা তুমি যদি বলো আমাদের লিমোনাইট ছিল, হেমাটাইট ছিল। লিমোনাইটের কথা যদি বলি, ধরো Fe2O3 3H2O, ইফ আই এম নট রং, লিমোনাইট এটাই ছিল। তাহলে এই যে আমাদের এই উপাদানগুলো, এগুলো কিন্তু অলরেডি অক্সাইডে আছে। দেখো অক্সাইডে থাকলে আমাদের জন্য খুব সহজ, কারণ 4 নম্বর আর 5 নম্বর ধাপটা আমরা ভালো করে কমপ্লিট করতে পারবো, অথবা এর পরের স্টেপটা মানে 4 নম্বর স্টেপটা সহজ হয়ে যাবে। কিন্তু যারা আমার অক্সাইড ছিল না, ফর এক্সাম্পল এই যে কম্পাউন্ডটা, দিস ইজ কল্ড জিঙ্ক সালফাইড বা জিঙ্ক ব্লেন্ড, আকরিক হিসেবে এটার নাম কি ছিল, জিঙ্ক ব্লেন্ড। তাহলে এই যে জিঙ্ক ব্লেন্ড যখন আমাদের কাছে আসলো, ও তো সালফাইড আকারে আসলো। আমরা এক্সাম্পল আকারে বলছিলাম যে দেখো সালফাইড একটা জোকের মতো, অর্থাৎ সালফাইড ধাতুকে অনেক পছন্দ করে। সে যখন ধাতুর সাথে থাকে তখন সালফারটাকে ধাতু থেকে আলাদা করাটা এর পরের ধাপে আমাদের জন্য অনেক কঠিন হয়ে যায়। তাহলে আমরা কি করি, 3 নম্বর ধাপে এই সালফাইডকে সামহাও অক্সাইডে কনভার্ট করি, অর্থাৎ এই যে এখানে থাকা সালফাইডের সালফারটা রিমুভ করব এবং সেখানে কাকে নিয়ে আসবো, সেখানে অক্সিজেনকে নিয়ে আসবো। এই যে স্টেপটা, যে আমি সালফাইড আকরিক, যেমন তোমাদেরকে একটু বলি, আমি গত ক্লাসটাতে একটু আলোচনা করেছিলাম যে এখানে থাকা জিঙ্ক হচ্ছে জিঙ্ক 2+ আর সালফার হচ্ছে সালফার 2-। দেখো এই যে সালফার 2- হলে যে আয়নটা তৈরি হয় সেই আয়নটার নাম হচ্ছে সালফাইড মূলক। এই সালফাইড মূলকের কারণেই কিন্তু যৌগটাকে আমরা জিঙ্ক সালফাইড বলি, অথবা যৌগ হিসেবে বলতে পারি এটা একটা সালফাইড যৌগ। তাহলে সালফাইড যৌগের সালফার আমরা বলছি এটা একটা জোকের মতো, সে জিঙ্কের সাথে বা অন্য ধাতুর সাথে এমনভাবে যুক্ত হবে যে সেটা 4 নম্বর ধাপে গিয়ে তার বডি থেকে রিমুভ করা, অথবা এই যে আকরিক থেকে রিমুভ করাটা অত্যন্ত কঠিন একটা স্টেপ হয়ে যাবে। তাই আমরা কি করি, 3 নম্বর স্টেপে এই সালফারটাকে সামহাও অক্সাইড দ্বারা বা অক্সিজেন দ্বারা রিপ্লেস করি, সো দেন আমরা কম্পাউন্ড কি পাবো, একটা অক্সাইড কম্পাউন্ড পাবো বা ধাতব অক্সাইড যৌগ পাবো। তাহলে আশা করি বুঝাইতে পারছি 3 নম্বর স্টেপের কাজটা কি। এখন তুমি যদি একটু দেখো, এটা ছাড়াও আমরা কিছু বেনিফিট পাই। এখানে বলছি যে তাছাড়াও এই প্রক্রিয়াতে কিছু উদ্বায়ী অপদ্রব্য সালফার, আর্সেনিক ইত্যাদি অপসারিত হয়। তোমরা যদি একটু রিকল করো, উদ্বায়ী দ্বারা আমরা বুঝতাম হচ্ছে এমন কিছু পদার্থ যারা সরাসরি কঠিন থেকে বাষ্পে রূপান্তরিত হয়, তাই না? আমরা চ্যাপ্টার 2-তে পড়েছিলাম। যদি তোমরা কেউ রিকল না করতে পারো বা চ্যাপ্টার 2 এর বেসিকটা খুব দুর্বল হয়, সেক্ষেত্রে তোমরা এখন একটু মুখস্থ করে ফেলতে পারো বা আমার কথাটা শুনে একটু অন্তত নিজেকে বোঝাতে পারো যে কিছু কিছু পদার্থ আছে যারা স্বাভাবিক বায়ুচাপে আমাদের হচ্ছে গিয়ে কঠিন থেকে তাপ দেওয়ার ফলে সরাসরি বাষ্পে রূপান্তরিত হচ্ছে, কঠিন থেকে তাপ দেওয়ার ফলে সরাসরি কিসে রূপান্তরিত হচ্ছে, বাষ্পে রূপান্তরিত হচ্ছে। এই সকল পদার্থগুলোকে আমরা উদ্বায়ী পদার্থ নামে রাখি। তাহলে সালফার, আর্সেনিকের মতো কিছু অপদ্রব্য এই স্টেপে আমার পদার্থের সাথে থেকে যায়। সেগুলো কি হবে, যখন আমরা হিট দিব, যখন আমরা অক্সাইডে রূপান্তর করতে যাব তখন হিট দিতে হয়। ওই হিট দেওয়ার ফলে উপাদানগুলো, এই সালফার, আর্সেনিক অপদ্রব্যগুলো উদ্বায়ী হয়ে উড়ে চলে যাবে।
বা উদ্বায়ী হিসেবে যেহেতু বা উদ্বায়ী পদার্থ যেহেতু, তাহলে এই উপাদানগুলো বাষ্পীভূত হয়ে চলে যাবে। আচ্ছা, তাছাড়াও আমরা আরেকটা ইনফরমেশন রেখেছি যে এছাড়াও এই প্রসেসের কারণে আকরিকটা সচ্ছিদ্র ও ফাঁপা হয়। এই জিনিসটা আমরা ভিজুয়ালাইজ করতে পারতেছি না, ইমাজিন করতে একটু টাফ হবে আমাদের জন্য। জাস্ট এইটুক মাথায় রাখো যে প্রসেসটা করার কারণে আকরিকটা এমন একটা স্ট্রাকচার পায় যে স্ট্রাকচারের কারণে পরবর্তী ধাপটা আমাদের জন্য অনেক ইজি হয়ে যায়। ওকে, এখন আমরা চলে যাব হচ্ছে কি আমাদের নেক্সট স্টেজ বা নেক্সট স্টেপে। এই জিনিসটা হচ্ছে যে ঘনীকৃত আকরিককে অক্সাইডে রূপান্তর করার দুইটা উপায় আছে। একটা হচ্ছে ভস্মীকরণ, যেটাকে আমরা ইংরেজিতে ডাকি ক্যালসিনেশন, অ্যান্ড অ্যানাদার ওয়ান ইজ তাপজারক, যেটাকে আমরা ইংরেজিতে বলি রোস্টিং। এই দুইটা প্রসেস আবার কেন দরকার বা আলাদা দুইটা প্রসেস কেন দরকার, আমরা অনেক আগে থেকেই দেখতে পাচ্ছি। ঘনীকরণের সময় আমাদের কাছে 4টা পদ্ধতি ছিল। 4টা পদ্ধতি কিন্তু সকল আকরিকের জন্য প্রযোজ্য না। এক একটা আকরিকের স্ট্রাকচার, তার বৈশিষ্ট্য অনুযায়ী আমরা নির্দিষ্ট করে একটা প্রসেসকে চুজ করি। যেমন তুমি চৌম্বকীয় পৃথকীকরণ তো সবার জন্য করতে পারবে না। চৌম্বকীয় পৃথকীকরণ করার জন্য তোমার কিন্তু আকরিকটাকে চৌম্বকীয় হইতে হচ্ছিল। যেমন আকরিকটা কি ছিল, আমরা একটা আকরিক নিয়ে কথা বলছিলাম, আকরিকটা ছিল হচ্ছে ক্রোমাইট। যেমন ক্রোমাইট আসলে কি ভাই, ক্রোমাইট হচ্ছে ফেরাস অক্সাইড এবং ক্রোমিয়াম অক্সাইডের মিক্সচার। এখানে Fe2O থাকে, Fe2O বা অক্সাইড থাকে। আচ্ছা, Fe2 অক্সাইড মানে কি, এখানে আয়রনের জারণ সংখ্যা +2 আর অক্সিজেন অলওয়েজ -2 হয়। ক্রোমিয়ামের এখানে জারণ সংখ্যা হবে 3, কারণ এই যে অক্সিজেনের পাশে যে 3 বসেছে, এটা বসার কারণটা কিন্তু এইটাই যে ক্রোমিয়ামের চার্জ হচ্ছে +3 আর অক্সিজেনের চার্জ হচ্ছে -2, অর্থাৎ আমরা জানি জারণ সংখ্যাগুলো এক্সচেঞ্জ হয়। তাহলে এখানে আয়রন 2 অক্সাইড আছে আর ক্রোমিয়াম 3 অক্সাইড আছে। কি আছে? ক্রোমিয়াম 3 অক্সাইড। এই দুইটার মিক্সচারটাকে আমরা ক্রোমাইড ডাকছিলাম, অ্যান্ড এটা মূলত ক্রোমিয়ামের একটা আকরিক। কার আকরিক? ক্রোমিয়ামের আকরিক। তাহলে এই যে ক্রোমিয়ামের আকরিক, আমাদের এই আকরিকটা চুম্বকীয় ধর্ম বিশিষ্ট, অর্থাৎ চুম্বক দ্বারা সে অ্যাট্রাক্টেড হয়, চুম্বকীয় ধর্ম বিশিষ্ট। এখন এই ধরনের আকরিক, এইটা অথবা আরেকটা ছিল আমাদের জন্য রুটাই। এই দুইটা ছাড়া কি তুমি 4 নম্বর স্টেপটা ফলো করতে পারতা, বা 3 নম্বর স্টেপটা চুম্বকীয় পৃথকীকরণটাকে অ্যাপ্লাই করতে পারতা? উত্তর হচ্ছে না। যারা চুম্বক দ্বারা অ্যাট্রাক্টেড হয় না, বা অথবা যে সকল আকরিকের সাথে চুম্বকীয় অপদ্রব্য থাকে না, তাদের জন্য আমরা চুম্বকীয় পৃথকীকরণ অ্যাপ্লাই করি না। তো আমি মেইনলি যেটা বোঝানোর চেষ্টা করতেছিলাম যে ক্রোমাইট বা রুটাইল ব্যতীত যেমন অন্য যারা আছে তারা যেহেতু চুম্বকীয় না, বা তারা যদি চুম্বকীয় না হয়, সেক্ষেত্রে চুম্বকীয় পৃথকীকরণ অ্যাপ্লাই না করা গেলে সেইমভাবে এখানে যে আমরা দুইটা পদ্ধতি দেখতে পাচ্ছি, সকলের জন্য আসলে আমাদের দুইটা পদ্ধতি অ্যাপ্লিকেবল হবে না। এবার আমি সংক্ষেপে বলে দিই ব্যাপারটা কি ঘটে। যেমন তাপজারণ প্রক্রিয়াটা মূলত আমরা সালফাইড আকরিকগুলোর জন্য ফলো করি, সালফাইড আকরিকের জন্য ফলো করি। আর অন্যদিকে আমাদের যে ভস্মীকরণটা মূলত কার্বনেট অথবা অক্সাইড আকরিক অথবা বাইকার্বনেট আকরিক, কথায় কার্বনের যৌগ আমি জাস্ট লিখলাম, হ্যাঁ, কার্বনের যৌগগুলোর জন্য ভস্মীকরণটা অ্যাপ্লিকেবল। আবার সামনে আমরা দেখবো এটাতে আসলে ডিটেলসে। তাহলে আশা করি এই পর্যন্ত বুঝছি। এখন আমরা চলে আসি ভস্মীকরণে, ক্যালসিনেশনে। বলা হচ্ছে ঘনীকৃত আকরিককে গলনাঙ্কের চেয়ে কম তাপমাত্রায় উত্তপ্ত করে আকরিক মধ্যস্থ উদ্বায়ী অপদ্রব্যগুলোকে অপসারিত করে সংশ্লিষ্ট ধাতব অক্সাইডে পরিণত করার প্রক্রিয়াকে ভস্মীকরণ বলে। তাহলে দেখো এখানে অনেকগুলো ইনফরমেশন আছে, তোমরা দুইবার ভিডিওটা পজ করে দরকার পড়লে দুইবার রিডিং পড়বা, পড়ার পর এখান থেকে ইনফরমেশন কালেক্ট করবা। প্রথম যে ইনফরমেশন সেটা তুমি দেখবা যে গলনাঙ্কের চেয়ে কম তাপমাত্রায় উত্তপ্ত করা হচ্ছে। যারা আমরা একটু ভালো স্টুডেন্ট, যারা একটু কারণটা বোঝার চেষ্টা করি, তারা অলরেডি মাথার মধ্যে একটা প্রশ্ন চলে আসা উচিত যে স্যার এখানে গলনাঙ্ক থেকে কম তাপমাত্রায় কেন প্রসেসটা অ্যাপ্লাই করা হচ্ছে। দেখো, গলনাঙ্ক থেকে বেশি তাপমাত্রা দিলে অথবা গলনাঙ্কের তাপমাত্রাও যদি আমরা দিতাম, গলনাঙ্ক আসলে ছিলটা কি? গলনাঙ্ক ছিল স্বাভাবিক চাপে বা স্বাভাবিক অবস্থায় যেই তাপমাত্রা একটা কঠিন পদার্থ গলতে শুরু করে। তার মানে গলনাঙ্কের তাপমাত্রা একটা বস্তুকে যখন আমরা হিট দিব তখন কিন্তু সেটা গলে ভূত হয়ে যাবে। আর যখন একটা উপাদান গলে ভূত হয়ে যায়, সেখান থেকে অপদ্রব্য আলাদা করা এবং পরবর্তী স্টেপ অ্যাপ্লাই করে তার থেকে ধাতু নিষ্কাশনটা অনেক কঠিন একটা ধাপ। তুমি জাস্ট নিজে একটু ইমাজিন করো, কখনো ঘর ঝাড় দিয়েছো কিনা। তাহলে ঘর যখন
শুষ্ক থাকে তখন কিন্তু তুমি দেখবে সেখান থেকে ময়লা পরিষ্কার করাটা বা ঘরটা ঝাড়ু দেওয়াটা খুবই সহজ। কিন্তু সেই একই ঘরে যদি জায়গায় জায়গায় পানি ছিটিয়ে থাকে অথবা ঘরের মধ্যে যদি তরল উপাদান থাকতো তাহলে কিন্তু সেটা পরিষ্কার করাটা অনেক টাফ হয়ে যেত। তো ব্যাপারটা অনেকটা এইরকমই যে আমাদের বশীকরণ করার সময় খেয়াল রাখতে হবে আমরা যাতে কোনোভাবে আমাদের যে উপাদানগুলো থাকবে, আকরিকগুলো থাকবে, সেই আকরিকগুলোকে যাতে গলিয়ে না ফেলি। গলিয়ে ফেললে যে প্রবলেমটা হবে, তার ভিতরে থাকা অপদ্রব্যগুলো এমনভাবে তার সাথে মিশে যাবে যে সেখান থেকে অপদ্রব্য আলাদা করাটা অনেক কঠিন একটা স্টেপ হয়ে যাবে। এই জন্য আমরা গলনাঙ্কের চেয়ে কম তাপমাত্রায় কাজটা করি। দ্বিতীয়ত, এখান থেকে কিছু অপদ্রব্য উদ্বায়ী অপদ্রব্য দ্রবীভূত হবে, সেটা আমরা আগেও বলে আসছি। আর শেষে বললাম যে আমরা কি বলবো, ধাতব অক্সাইডে রূপান্তর করছি। সো এই অ্যাপ্লিকেশনটা কাদের জন্য বা এই প্রসেসটা কাদের জন্য অ্যাপ্লিকেবল হবে সেটা যদি দেখি, বলা হচ্ছে ভস্মীকরণের ফলে আকরিক থেকে পানি সহ কার্বনেট, বাইকার্বনেট, হাইড্রোক্সাইড জাতীয় অপদ্রব্য কার্বন ডাই অক্সাইড জলীয় বাষ্প হিসেবে ব্যবহৃত হয়। তার মানে এই প্রক্রিয়াটা যে সকল আকরিকে কার্বনেট থাকবে, ফর এক্সাম্পল আমাদের কার্বনেট থাকে কার মধ্যে, জিঙ্ক কার্বনেট, ক্যালামাইন যেটাকে আমরা ডাকি, তোমরা জানি না মুখস্থ করেছি কিনা ক্যালামাইনের কথা যদি বলি। তারপর হচ্ছে আমাদের কাছে থাকতে পারে হচ্ছে কি ক্যালসিয়াম কার্বনেট, চুনা পাথর, অথবা দেখো আমাদের কাছে আর কি আছে। এখানে একটা ব্যাপার যেটা একটু সিক্রেট আছে, যেটা বলে দেই, যদিও ধাতব অক্সাইডে রূপান্তর করার কথা বলা হচ্ছে, তবুও আমাদের এখানে বক্সাইটও কিন্তু আমরা এই প্রক্রিয়াতেই ধাতব অক্সাইডে কনভার্টেড করি। কেন? কারণ দেখো এই যে এখানে পানি আছে না, তাহলে এই পানিটাকে আমাদের উড়াই দিতে হবে না। লিমোনাইটের কথা যদি বলি, ইফ আই এম নট রং, আমি এক্সাক্ট মনে করতে পারতেছি না, তবে এটাই সংকেত হওয়ার কথা, Fe2O3 3H2। তাহলে লিমোনাইটকে যদি আলটিমেটলি আমরা কি করতে চাই, ধাতব অক্সাইডে কনভার্টেড করতে চাই, সেটা এখনো ধাতব অক্সাইডে রূপান্তরিত হয় নাই, তার সাথে পানি রয়ে গেছে। তাহলে এই পানিটা আমার উড়াই দিতে হবে না। তো উড়াই দেওয়ার জন্য, বাষ্পে রূপান্তরিত করার জন্য আমাদের এই ভস্মীকরণটা অ্যাপ্লাই করতে হবে। তাহলে ভস্মীকরণ মূলত কাদের জন্য প্রযোজ্য? যে সকল আকরিক কার্বনের যৌগ বা বাইকার্বনের যৌগ হয়ে থাকে অথবা হাইড্রোক্সাইড যৌগ হয়ে থাকে। যদি আমাদের বই হাইড্রোক্সাইড যৌগের আকরিকের এক্সাম্পল দেওয়া নাই যতটুকু আমার মনে পড়ে। আর তার সাথে হচ্ছে যারা অক্সাইডে কনভার্টেড অবস্থায় আছে অলরেডি, যে সকল আকরিক অলরেডি নিজে অক্সাইড কিন্তু তার সাথে জলীয় বাষ্প থাকে, তাহলে সেগুলোকে উড়িয়ে বাষ্পে রূপান্তরিত করে অপসারিত করার জন্য ভস্মীকরণটা অ্যাপ্লাই করা হয়। তো ভাই প্রসেসটা খুবই সহজ। আমাদের এখানে পরীক্ষায় যখন ভস্মীকরণ আসবে, জাস্ট আমি সামনে যে ব্যাখ্যাটা লিখছি সেটা লিখবা আর এই রিয়াকশনগুলো দেখাবা। এই যে আমাদের কাছে এটা বক্সাইড আসছে, তো বক্সাইডে কি করবো আমরা? হিট দিব এক কথায়। কেমন হিট দিব? গলনাঙ্কের চেয়ে কম তাপমাত্রায়। এই যে ডট দিয়ে দুই অণু পানি, এই দুই অণু পানিকেই মূলত আমাদের উড়াই দিতে হবে। তাহলে Al2O3 লিখবা আর প্লাস দিয়ে মূলত 2H2 দিয়ে দিবা। এই যে 2H2 আসলো, এটাই মূলত আমাদের বাষ্পীভূত হয়ে যাবে। এই যে তীর চিহ্নটা উপরের দিকে দেওয়ার মানে হচ্ছে সে উড়ে চলে যাচ্ছে বা বাষ্পীভূত হচ্ছে। অথবা এই যে লিমোনাইটের কথা বললাম, তাহলে লিমোনাইট থেকে কি হবে? সেম। তো যখন তুমি এটাকে হিট দিবা, সেখান থেকে আমরা কি পাবো? Fe2O3 পাবো। আর আমাদের যে পানির অণুগুলো ছিল, সেই পানির অণুগুলো উড়ে যাচ্ছে। আচ্ছা, জিঙ্ক কার্বনেট কি হিট দিলে কি হবে? এই জিনিসটা আমরা যদি একটু দেখাই, এটা তোমরা অনেকেই জানো, অনেকেই হয়তো জানো না, একটু নোট ডাউন করবা ভালো করে। যে কোনো ধাতব কার্বনেটকে আমরা যদি হিট দিই, বিশেষ করে গ্রুপ 2 এর ধাতব কার্বনেটগুলোকে, তাহলে সেখান থেকে আমরা ধাতব অক্সাইড পাই, আর কার্বন ডাই অক্সাইড পাই। তাহলে ধাতব অক্সাইড বানানোর নিয়ম কি? যেমন জিঙ্কের অক্সাইড অলওয়েজ মাথায় রাখবা ZnO, এটা হচ্ছে জিঙ্ক অক্সাইড, আর তার সাথে আসবে কার্বন ডাই অক্সাইড। যেমন এই জিনিসটা আমি অলরেডি বহুবার বুঝাইছি তোমাদেরকে, যে জিঙ্ক অক্সাইড আর কার্বন ডাই অক্সাইড মিলে জিঙ্ক কার্বনেট কেমনে হয়। এই যে অক্সিজেন 3টা আসে, কার্বন 1টা থাকে, আর হচ্ছে জিঙ্ক। অর্থাৎ একেবারে সহজ যোগ বিয়োগ দিয়ে যদি কেমিস্ট্রিকে বুঝাইতে হয়, তাহলে এইভাবেই করা যায়। তার মানে কি, জিঙ্ক কার্বনেট যদি ভেঙে ফেলো, তাহলে জিঙ্ক কার্বনেট থেকে আবার এই দুইটাই বের হবে। একটা হচ্ছে জিঙ্ক অক্সাইড ছিল, আর একটা কি ছিল? কার্বন ডাই অক্সাইড। তাহলে সেম ভাবে ক্যালসিয়াম কার্বনেট থেকে কি আসবে? জিঙ্কের যেমন জারণ সংখ্যা +2 ছিল, অক্সিজেনের 2-, দ্যাটস একটার সাথে একটা যুক্ত হয়েছে। তাহলে ক্যালসিয়ামের সাথে অক্সিজেন কয়টা থাকে? একটাই থাকে, কারণ ক্যালসিয়াম 2+ হয় এবং অক্সিজেন কি হয়? 2- হয়। এই চার্জগুলো কিন্তু লিখতে হবে না, এগুলো জাস্ট বোঝানোর জন্য উপরে লেখা। তাহলে তার থেকে একটা আসবে কি? কার্বন ডাই অক্সাইড। আশা করি আমি তোমাদেরকে ভস্মীকরণটা বুঝাইতে পারছি। এই যে জাস্ট বিক্রিয়াটা যেটা দেখতে পাচ্ছ, এটাই ভস্মীকরণ। আর বাংলা ব্যাখ্যা তো আমরা বললাম। তাহলে পরেরটাতে যদি চলে যাই, আমাদের রোস্টিং বা তাপজারণ, বলা হয় যে ভস্মীকরণের চেয়ে উচ্চ তাপমাত্রায়, কিন্তু গলনাঙ্কের চেয়ে কম তাপমাত্রায়। উচ্চ তাপমাত্রা কারণ দরকার আছে টেম্পারেচারটা এই প্রসেসটা কমপ্লিট করার জন্য। দ্বিতীয়ত গলনাঙ্ক থেকে কম কেন, সেটা আমরা অলরেডি এর আগেও মেনশন করছি, কারণ গলনাঙ্ক থেকে আলটিমেটলি আমাদের বেশি দিলে তো সেটা গলে যাবে, বা গলনাঙ্কের তাপমাত্রায় দিলেও সেটা গলে গেলে আমাদের প্রসেস টাফ হয়ে যাবে, আমরা অপদ্রব্যগুলোকে সহজে বের করতে পারবো না। তাহলে তাপজারণ প্রক্রিয়াটা কার জন্য প্রযোজ্য? দেখো, এতক্ষণ ধরে আমরা যে সকল আকরিকের জন্য ভস্মীকরণ করলাম, তারা ছাড়াও আমাদের বই আরো কিছু আকরিক ছিল যেগুলো
অক্সাইড ছিল না, কার্বনেট ছিল না বা বাইকার্বনেট ছিল না, তারা কে ছিল? সালফাইড আকরিক ছিল। তুমি যদি সালফাইড আকরিকগুলো একটু খোঁজার চেষ্টা করো, দেখবা প্রথমেই আছে আমাদের সিন্নাবার আছে, এবার কি সালফাইড, তারপর জিঙ্ক ব্লেন্ড আছে, তারপর কি আছে আমাদের গ্যালেনা আছে, তাছাড়া হচ্ছে আমাদের কি আছে চালকোসাইট আছে বা চেলকোসাইট আছে। তো চেলকোসাইট এইগুলো সবগুলোই আমাদের কিন্তু সালফাইড আকরিক। এই সালফাইড আকরিকগুলোর যদি রিয়াকশনগুলোর কথা বলি, যে এখান থেকে আমরা বলছিলাম সালফাইড এখানে একটা জোকের মতো কাজ করতেছে, আমরা পরে ঝামেলায় পড়ে যাব, তাকে যদি বাদ দিতে হয় এখনই বাদ দিতে হবে, আদারওয়াইজ সে পরবর্তীতে আমাদেরকে ধাতুটা বের করতে দিবে না। ব্যাপারটা অনেকটা এরকম। তাহলে এখান থেকে আমাদের কি করতে হবে? অক্সিজেন লাগবে, অক্সিজেন লাগবে। এখানে একটা ব্যাপার আমরা মনে হয় উল্লেখ করেছি কি করি নাই, একটু জিনিস যদি উল্লেখ করে দিই, ভস্মীকরণে আরেকটা ইম্পর্টেন্ট ইনফরমেশন ছিল, সেটা হচ্ছে কি আমাদের বায়ুর অনুপস্থিতিতে, এই ব্যাপারটা আমি এখানে উল্লেখ করি নাই, এখানে সুন্দর করে একটু অ্যাড করে নিও। তুমি চাইলে শুরুতেও বলতে পারো, বায়ুর অনুপস্থিতিতে ঘনীকৃত আকরিককে, বায়ুর অনুপস্থিতিতে ঘনীকৃত আকরিকে গণনাকে চেয়ে কম তাপমাত্রায়। তার মানে তুমি শুরু করবা সংখ্যাটা এখান থেকে, যে বায়ুটা প্রেজেন্ট থাকবে না। মেইন কথা, ভস্মীকরণ করার সময় অক্সিজেনকে রাখা যাবে না, অক্সিজেনকে অ্যাবসেন্ট রাখতে হবে, অক্সিজেন যাতে না থাকে। তাহলে ইন অ্যাবসেন্স অফ অক্সিজেন দ্য ক্যালসিনেশন প্রসেস ইজ ডান, কারণ তাছাড়া ঝামেলা হয়ে যেত বা আমাদের প্রসেসটা ঠিকঠাক করে হইতো না। অন দি আদার হ্যান্ড, আমরা যদি তাপজারণ নিয়ে কথাবার্তা বলি, তাহলে তাপজারণের মধ্যে ক্লিয়ারলি লেখা আছে যে বায়ুর উপস্থিতিতে কাজটা করাইতে হবে, এবং বায়ুর উপস্থিতি বলতে মূলত আমরা বুঝবো ইন প্রেজেন্স অফ অক্সিজেন, তার মানে এখানে অক্সিজেন থাকতে হবে। এই জন্যই দেখবা আগের রিয়াকশনে কোথাও আমি অক্সিজেন বাইরে থেকে অ্যাড করি নাই বা লিখি নাই, জাস্ট হিট দিয়েছিলাম। যেমন এখানে তুমি প্রত্যেকটা স্টেপে এরকম করে একটা বক্স আঁকবা, যেগুলো আমাদের হচ্ছে বক্স বলতে ত্রিভুজ আঁকবা, যেটা আসলে আমাদের তাপকে বোঝায়, ডেল দ্বারা তাপ বুঝি আমরা। এখান থেকে আমাদের যে জিঙ্ক সালফাইড থাকলো, সেই জিঙ্ক সালফাইডের সাথে যখন অক্সিজেন আসতেছে, এই অক্সিজেন কি করবে? এখানে থাকা সালফারকে বের করবে, এখানে থাকা জিঙ্ককে বের করবে। তোমরা যারা দহন বিক্রিয়া পড়েছো তাদের জন্য এই রিয়াকশনটা মনে রাখাটা খুবই সহজ এবং বোঝাটা অনেক সহজ। খেয়াল করে দেখবে, দহন ছিল হচ্ছে অক্সিজেনের সাথে বিক্রিয়া, আর অক্সিজেনের সাথে কারো বিক্রিয়া মানে হচ্ছে অক্সিজেন যৌগে উপস্থিত প্রত্যেকটা পরমাণুর অক্সাইড বানায় ফেলে। তার মানে এই যে যৌগটা, এখানে জিঙ্ক আছে এবং সালফার আছে, অক্সিজেন কি করবে? জিঙ্কের সাথেও যুক্ত হয়ে তাকে অক্সাইড কম্পাউন্ড বানাবে। অক্সিজেন কি করবে? সালফারের সাথে যুক্ত হয়ে সালফার এর অক্সিজেন যৌগ বানাবে। জিঙ্ক যখন যখন অক্সিজেনের সাথে যুক্ত হয় সেটা জিঙ্ক অক্সাইড হয়। আর মাথায় রাখতে হবে, সালফার যখন প্রাইমারি স্টেপ বা ফার্স্ট স্টেপে অক্সিজেনকে পায় তখন সে সালফার ডাইঅক্সাইড হয়। এই জিনিসটা যদি না জানো তাহলে ঝামেলায় পড়তে হবে। এখানে বিক্রিয়া তো হয়ে গেল, যে আমরা বললাম যে তোমার জানতে হবে যে অক্সিজেন যখন যখন রিয়াকশন দিচ্ছে কারোর সাথে, অক্সিজেনের উপস্থিতিতে কাউকে যখন আমরা পোড়াচ্ছি বা হিট দিচ্ছি, তখন যৌগে উপস্থিত প্রত্যেকটা পরমাণুর অক্সাইড কম্পাউন্ড আসবে। তার মানে জিঙ্কও অক্সিজেনের সাথে যুক্ত হয়ে জিঙ্ক অক্সাইড বানাচ্ছে, অন্যদিকে সালফারও অক্সিজেনের সাথে যুক্ত হয়ে সালফার ডাইঅক্সাইড বানাচ্ছে। এখানে ও দ্বারা বুঝাইছি মূলত দুইটাই অক্সাইড কম্পাউন্ড তৈরি হয়েছে। আচ্ছা, এখন এই যে জিঙ্ক অক্সাইড আসছে সেটা নিয়ে সমস্যা নাই, সালফার অক্সাইড নিয়ে ডাইঅক্সাইড নিয়ে সমস্যা নাই, সমস্যা হচ্ছে আমাদের সমতা হয় নাই। খেয়াল করে দেখছো, বাম পাশে অক্সিজেন ছিল দুইটা, বা ডান পাশে অক্সিজেন এইখানে হচ্ছে একটা, আর তুমি যদি এখানে খেয়াল করো তাহলে এখানে অক্সিজেন হচ্ছে কয়টা? দুইটা, তাহলে মোটমাট তিনটা হয়ে গেছে। এখন আমাদের কিন্তু জিঙ্ক আর সালফার নিয়ে কোনো আপত্তি নেই, কারণ জিঙ্ক এখানেও একটা এখানেও একটা, সালফার এখানে একটা এখানে একটা, কিন্তু অক্সিজেন যে এক পাশে দুইটা আর এক পাশে তিনটা, কেমনে কি করব? সামহাও কি আমরা বাম পাশে অক্সিজেন তিনটা বানাইতে পারতাম? কিন্তু অক্সিজেন যে তিনটা বানাবো, তিনটা বানানোর উপায় কি? কারণ অক্সিজেন তো এখানে O2 আকারে থাকে। মানে আমি বলার চেষ্টা করতেছি, দেখো প্রকৃতিতে অক্সিজেন যখন যখন থাকবে, অক্সিজেন দ্বিপরমাণু কোনো ছিল না। অক্সিজেনকে তুমি যদি লিখো, তুমি কিন্তু কখনোই শুধু ও হিসেবে লিখতে পারবে না, কারণ সে এইভাবে স্ট্যাবল না, প্রকৃতিতে সে এইভাবে থাকে না। তাহলে প্রকৃতিতে সে যেভাবে থাকে তাকে ওইভাবেই প্রেজেন্ট করতে হয়। তাহলে অক্সিজেন লেখার নিয়ম কি? O2 আকারে। এখন এই O2 কে তিনটা কেমনে বানাবো? এটাকে বানানোর নিয়ম হচ্ছে 3/2 দেওয়া। কি বললাম? 3/2 দেওয়া। 3/2 দ্বারা কি বুঝি আমরা? এই জিনিসটাকে প্রেজেন্ট করতে গেলে 3/2 এর জায়গায় থাকলো, আর O2 যেটা দেখতে পাচ্ছ সেটাকে চাইলে তুমি 2O পড়তে পারো, মানে আমাদের নিজেদের বোঝার জন্য। O2 মানে তো আসলে দুইটা অক্সিজেন পরমাণুকেই বোঝায়। তাহলে ব্যাপারটা কি, হিসাবটা মিলে যায় মনে হয়। এই যে সামনে থাকা দুই, নিচে থাকা দুই আর সামনে থাকা দুই কাটাকাটি হয়ে গেল, তাহলে থাকলো কি 3O না? তার মানে আজকের পর থেকে তুমি যদি তিনটা অক্সিজেন প্রেজেন্ট করতে চাও, তার মানে তোমাকে সামনে কত দিতে হবে? অক্সিজেনের সামনে বসানো উচিত 3/2। আচ্ছা, ব্যাপারটা যে শুধুমাত্র তিনটার জন্যই প্রযোজ্য তা না, মেইনলি আমাদের স্ট্রাগলটা কেন হচ্ছে? স্ট্রাগলটা হচ্ছে
কারণ অক্সিজেন জোড়ায় থাকতেছে। সো জোড়া সংখ্যায় অক্সিজেনকে প্রেজেন্ট করা সহজ, তুমি এমনি লিখলে 2টা হয়ে যাবে, এমনি লিখলে 4টা বা এমনি লিখলে 6টা। কিন্তু যদি আমরা বিজোড় সংখ্যায় তাকে রাখতে চাই, তাহলে বিজোড় সংখ্যায় রাখতে হলে ব্যাপারটা ঘটতেছে এরকম, তুমি যদি 5টা প্রেজেন্ট করতে চাও তাহলে 5/2 দিতে হবে, 7টা রাখতে চাইলে 7/2 দিতে হবে। সো 2 কাটা চলে যাবে, 7টা থেকে যাবে। এক কথায় n/2 সামথিং তোমাকে বসাতে হচ্ছে, n/2 এরকম একটা সংখ্যা সামনে বসাই দিলে তুমি n সংখ্যক বা n যদি এখানে বিজোড় সংখ্যা হয় সেই সংখ্যায় অক্সিজেন পেয়ে যাবে। তাহলে আমি আশা করি বুঝাইতে পারছি এটা সমতাকরণ হয়ে গেছে, কারণ এখানে অক্সিজেন 3টা হয়ে গেছে, তুমি দেখো এখানে অক্সিজেন 3টা আছে 1 আর 2 মিলে। কিন্তু ভাইয়া এমনি না আমরা রিঅ্যাকশনগুলোকে প্রেজেন্ট করি না, তুমি দেখে থাকবে আমরা অলওয়েজ চেষ্টা করি রিঅ্যাকশনগুলোতে আমাদের পূর্ণ সংখ্যা রাখার, অর্থাৎ সহগগুলো যাতে পূর্ণ সংখ্যা থাকে। এই যে 3/2 তো একটা পূর্ণ সংখ্যা না, এটা আমাদের জন্য কি হয়ে গেছে, এটা একটা ভগ্নাংশ চলে আসছে। তাহলে এই বিক্রিয়াটাকে যদি আমাদের সুন্দর করে প্রেজেন্ট করতে হয় আমরা কি করতে পারি, বলতে পারি না যে 1/2 করে পাই। আচ্ছা 1/2 করে পাইলে কি হবে, তুমি যদি খেয়াল করো সামনে যে 2 থাকবে তাহলে 2 জিঙ্ক সালফাইড আসবে, তাই না? তার সাথে যে 3/2O2 যেটা, তাহলে 2 যদি আবার গুণ করো 3/2, তাহলে 2 কাটা আর O2 জায়গায় থেকে গেল। তার মানে ব্যাপারটা কি দাঁড়ালো, আমি কি এভাবে লিখতে পারি কিনা দেখো তো তোমাদের সেন্স কাজ করে কিনা। 3O2 হবে, ডান পাশে গেলে আবারও 2 তো তুমি শুধু বাম পাশে গুণ করতে পারো না, গুণ করলে তো পুরোটা ইকুয়েশনে গুণ করতে হবে। তাহলে এটা কি হবে 2 জিঙ্ক অক্সাইড, আর এখানে কি আসবে 2 সালফার ডাইঅক্সাইড। এই যে ভাইয়া বিক্রিয়াটা করে ফেললাম, এই যে হিট দিলাম উপরে, এটাই হচ্ছে আমাদের তাপজারণ প্রক্রিয়া। অর্থাৎ আমাদের কাছে থাকা জিঙ্ক সালফাইড কম্পাউন্ডটাকে আমরা যে করেই হোক অক্সিজেনের উপস্থিতিতে ধাতব অক্সাইডে রূপান্তর করছি। শর্ত কি ছিল, বায়ুর উপস্থিতিতে করতে হবে। দ্বিতীয়ত এখানে হচ্ছে আমাদের গলনাঙ্কের থেকে কম তাপমাত্রায় বশীকরণের উচ্চ তাপমাত্রায় হিট দিতে হবে, তাপ দিতে হবে। এই প্রক্রিয়াটাই আমাদের জন্য ছিল তাপজারণ প্রক্রিয়া। তোমরা বাসায় যেটা করবে, আজকে এখান থেকে আমরা আরো 2টা বিক্রিয়া দিয়ে রাখছি, এই 2টা বিক্রিয়া কমপ্লিট করে ফেলতে হবে। তবে এর মধ্যে এটা হোমওয়ার্ক করলেও এটা আমি একটু হেল্প করে দিই। দেখো এইখানে আমাদের এটা হচ্ছে চালকোসাইড, তো চালকোসাইড যখন আমাদের অক্সিজেনের সাথে রিঅ্যাকশন দিবে খেয়াল রাখবে কপার এইখানে যেমন সালফাইডের সাথে যুক্ত অবস্থায় আছে, 2টা কপার একটা সালফাইডের সাথে যুক্ত অবস্থায় আছে, ডান পাশে যখন যাবে সেখানেও আসলে সেম জিনিসটাই ঘটবে, অর্থাৎ Cu2OE থাকবে। অর্থাৎ জাস্ট এখানে থাকা সালফার চলে গেল আর সেখানে অক্সিজেন বসে গেল। এবং সালফার যে চলে যাবে, সালফার কার কাছে যাবে, সালফারের একমাত্র সঙ্গী হচ্ছে বা একমাত্র ভরসা হচ্ছে অক্সিজেন। অর্থাৎ একই কথা, একটু আগে যেমন দেখলা জিঙ্ক সালফাইডের জিঙ্কও জিঙ্ক অক্সাইডে রূপান্তরিত হয়েছে, সালফারও সালফার অক্সাইড মানে সালফারের অক্সাইড কম্পাউন্ডে রূপান্তরিত হয়েছে। তাহলে এখানেও কি হবে, কপার অক্সাইডে রূপান্তরিত হবে। যেভাবে কপার ছিল, 2টা কপার মিলে একটা সালফারের সাথে যুক্ত হইলে 2টা কপার মিলে কিন্তু একটা অক্সিজেনের সাথেই যুক্ত হবে এই বিক্রিয়াতে, কারণ 2টার ক্ষেত্রে 2টা চার্জ কি সেম। এখানেও সালফার 2-, এখানে অক্সিজেনও কি 2-। তাহলে তারপর যে সালফার থাকলো সেই সালফারটা বাকি থাকা অক্সিজেনের সাথে সালফার ডাইঅক্সাইডে রূপান্তরিত হবে। এখন এই যে রিঅ্যাকশনটা, এটা কি আলটিমেটলি আমাদের সমতাকরণ হয়েছে? উত্তর হচ্ছে না, আবারও সেম ঝামেলায় পড়ে গেছি আমরা। অক্সিজেন এখানে একটা এবং এইখানে 2টা, তাহলে মোটমাট অক্সিজেন হয়ে গেছে 3টা, যেটা এখানে ছিল না। তাহলে তুমি বুঝে গেছো যে এখানে 3/2 লিখতে হবে, বাট 3/2 লেখা বোকামি, কারণ এটা তো আমাদের পূর্ণ সংখ্যা না। তাহলে যেখানে 3/2 লেখা দরকার সেখানে আমরা 3 লিখতে পারি। তাহলে আমরা কত গুণ বেশি লিখছি, লিখার কথা ছিল 3/2, তুমি সেটাকে 2 গুণ করে 3 লিখছো না। তার মানে পুরোটা রিঅ্যাকশনে সবার সামনে কত বসাইতে হবে, আরো 2 গুণ করতে হবে। এটা তো অলরেডি 2 গুণ করেই ফেলছি, কারণ 3/2 এর জায়গায় তুমি 3 লিখে দিছো। তাহলে এখানেও একটা 2 আসবে, এখানেও একটা 2 আসবে, এখানেও একটা 2 আসবে। এখন তুমি চেক করে দেখো, এই যে সামনে থাকা 2 আর 2 মিলে 4টা কপার, এখানেই সামনে থাকা 2 আর 2 মিলে 4টা কপার, তাহলে বাম পাশে ডান পাশে কপারের সংখ্যা মিলে গেছে। তুমি যদি একটু খেয়াল করে দেখো, সালফার এখানে একটা, কিন্তু সামনে তো 2 ছিল, তাহলে সালফার 2টা হয়েছে। এখানেও দেখো এই যে সালফার 2টা হয়েছে, ক্লিয়ারলি ভিজিবল। অক্সিজেন কয়টা হয়েছে, এখানে অক্সিজেন 6টা হয়েছে, এখানে অক্সিজেন 2 গুণ হয়েছে, আর এইখানে আরো 2 2 4 হয়েছে। তাহলে মোটমাট অক্সিজেন 6টাই ছিল, 6টাই আছে। তাহলে আশা করি আমি বুঝাইতে পারছি রিঅ্যাকশনগুলো কমপ্লিট কিভাবে করতে হবে, এবং এই রিঅ্যাকশনগুলোই মূলত আমাদের তাপজারণ প্রক্রিয়া। তুমি এটা বাসায় কমপ্লিট করে নিবে। তাহলে 3 নাম্বার স্টেপে আমাদের শেষ। নেক্সট ক্লাসগুলোতে আমরা মূলত 4 আর 5 নাম্বার স্টেপ নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্তই থাকলো, ধন্যবাদ।